বন্ধুরা, 200 বছরেরও বেশি পুরনো এমনই একটা জায়গায় যাবো আজ আমরা, যেখানে গেলে একই ছাদের নিচে দেখতে পাবে প্রায় 4000 বছর পুরনো মমি। আছে বিশাল বড় একটা হাতির কঙ্কাল, সোনার উপর কাজ করা শাড়ি ও পাঞ্জাবি থেকে শুরু করে 1000 বছর পুরনো দেবদেবীর মূর্তি। আছে 7 কোটি বছর আগের ডাইনোসরের ডিমের জীবাশ্ম। এছাড়াও আছে এত কিছু দেখার মতো জিনিস, যেগুলো সব ভালো করে দেখতে গেলে একটা গোটা দিন কিভাবে যে কেটে যাবে বুঝতেও পারবে না। হ্যাঁ, এতক্ষণে তো বুঝেই গেছো, ইন্ডিয়া তথা এশিয়ার সবচেয়ে বড় জাদুঘর ইন্ডিয়ান মিউজিয়ামের কথাই বলছি। এই মিউজিয়ামের সবকটি গ্যালারি আজ ঘুরে দেখাবো তোমাদের, আর জেনে নেব এখানে এন্ট্রি টিকিটের দাম কত, কিভাবে আসবে এখানে, মিউজিয়ামের টাইমিং সহ প্রচুর খুঁটিনাটি তথ্য। চলো তাহলে আর দেরি না করে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দাঁড়িয়ে আছি ভারতবর্ষের বৃহত্তম জাদুঘরের সামনে, যা তৈরি হয় 1814 সালে। নাম ইন্ডিয়ান মিউজিয়াম। বাঁদিকে দুপা হাঁটলেই শুরু হয়ে যাচ্ছে ধর্মতলার নিউ মার্কেট, আর 3-4 মিনিট মতো হাঁটলেই পেয়ে যাবে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। যারা গাড়ি নিয়ে আসবেন তাদের কিন্তু পার্কিংটা পাশের গলিতেই একটু ম্যানেজ করে নিতে হবে। আর ডান দিকে 5-6 মিনিট মতো হাঁটলেই পড়বে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন। কিভাবে এখানে আসা যায় একটু বাদে আরো বিস্তারিত বলছি, তার আগে চলো টিকিট কাউন্টারের দিকে যাওয়া যাক। মিউজিয়ামের এন্ট্রি গেটের পাশেই টিকিট কাউন্টার। তোমরা চাইলে অনলাইন টিকিটও কাটতে পারো। অনলাইন টিকিট বুকিং লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এই ইন্ডিয়ান মিউজিয়ামের নতুন প্রবেশ মূল্য এখন 75 টাকা প্রতিজন। তবে বয়স যদি 18 বছরের নিচে হয় তাহলে টিকিট পড়বে মাত্র 20 টাকা করে। আর মোবাইল দিয়ে যদি ফটো তুলতে চাও তাহলে আলাদা করে দিতে হবে আরো 59 টাকা জিএসটি সহ। আর ডিএসএলআর ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি করতে গেলে জিএসটি সহ দিতে হবে 118 টাকা। আর হ্যাঁ, এই মিউজিয়াম খোলা থাকে সোমবার বাদ দিয়ে প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি। এখানে বলে রাখি, এন্ট্রি গেটের পাশেই আছে লাগেজ কাউন্টার। বিনামূল্যে এখানে তোমাদের লাগেজগুলো রাখতে পারো। আর ভিতরে কিন্তু বাইরের খাবার অ্যালাউ নয়, তবে ভিতরে একটা রেস্টুরেন্টও আছে। সবকিছুই ঘুরে দেখাবো তোমাদের। চলো তাহলে এবার ভিতরের দিকে যাওয়া যাক। সিকিউরিটি চেকিং করে ভিতরে ঢুকেই প্রথমে তোমাদের চোখে পড়বে এই কল্পতরু বৃক্ষ বা উইশ ফুলফিলিং ট্রি, যা কিনা তৈরি লাল বেলে পাথর দিয়ে আনুমানিক খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে, এবং এটি পাওয়া গিয়েছিল মধ্যপ্রদেশে। মনের ইচ্ছা পূরণকারী এই বৃক্ষকে ছুঁয়ে ছোট থেকে বড় সবাই ব্যস্ত তাদের মনস্কামনা জানানোর জন্য। পাশে খোলা প্রাঙ্গণের সামনে গেলেই বুঝতে পারবে 2টো ফ্লোর নিয়ে তৈরি এই সাদা ধবধবে বিশাল ইমারত। পরিবেশটা এতটাই সুন্দর যে এখানে দাঁড়িয়ে সবারই ইচ্ছা করে অন্তত একটা ফটো তুলতে। 1814 সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায় এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল এই জাদুঘর প্রতিষ্ঠা করে। এটি বিশ্বের অন্যতম প্রাচীন জাদুঘর। গ্রাউন্ড ফ্লোরের বাঁ দিক দিয়ে আমি মিউজিয়াম ঘোরা শুরু করলাম। প্রথমে চোখে পড়ল একটা দারুণ ব্যবস্থা। সেটি হলো এই মাদার অ্যান্ড চাইল্ড রুম। ছোট বাচ্চা নিয়ে আসলে মা ও তার বাচ্চাদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্যই আলাদা করে এই রুমের ব্যবস্থাটি করা হয়েছে। চলো এবার গ্যালারি দেখা শুরু করি। প্রথমে চোখে পড়ল টেরাকোটা অ্যান্ড মাইনর আর্টস গ্যালারি বা পোড়ামাটি ও আনুষাঙ্গিক শিল্প। ভিতরে আছে বহু প্রাচীন যুগের, যেমন মৌর্য, গুপ্ত, শুঙ্গ যুগের বহু পোড়ামাটির মূর্তি, দৈনন্দিন ব্যবহৃত সরঞ্জাম, অলংকার থেকে শুরু করে আরো অনেক কিছু। ঘরটির মাঝে আছে বৌদ্ধ নগরীর একটি রেপ্লিকা। চলে এলাম পাশের গ্যালারিতে, রকস অ্যান্ড মিনারেলস মানে পাথর ও খনিজ। সারা ভারত জুড়ে কোথায় কোথায় কি ধরনের পাথর ও খনিজ দ্রব্য পাওয়া গিয়েছে সেগুলোই রাখা আছে এখানে। এত ধরনের পাথর আর মিনারেলস যে হতে পারে সেটা সারা জীবন অজানাই থেকে যেত যদি এখানে না আসতাম। যারা এইসব জিনিস দেখতে পছন্দ করো তাদের কিন্তু বেশ অনেকটা সময় লেগে যাবে এই গ্যালারিটা দেখতে।
এই গ্যালারি থেকে বেরিয়েই চোখে পড়বে মার্বেলের তৈরি একটা বিশাল ফুটপ্রিন্ট, যেটা কিনা আনুমানিক খ্রিস্টীয় ঊনবিংশ শতাব্দীর পাওয়া গিয়েছিল মায়ানমারে। পরের গ্যালারি আর্কিওলজি মানে পুরাতত্ত্ব। বিশাল বড় হলঘর জুড়ে এখানে রয়েছে আনুমানিক খ্রিস্টীয় একাদশ ও দ্বাদশ শতাব্দীর বা তার আগে তৈরি বিভিন্ন ধর্মের দেবদেবীর মূর্তি। মিউজিয়াম কর্তৃপক্ষকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভারতবর্ষের এইসব অমূল্য সম্পদকে সংরক্ষণ করে রাখবার জন্য। গ্রানাইটের তৈরি মা সরস্বতীর এই মূর্তিটা দেখো, দ্বাদশ শতাব্দীতে নির্মিত, পাওয়া গিয়েছিল কর্ণাটকে। এটা মা মহিষাসুর মর্দিনীর মূর্তি, এটা অ্যারাউন্ড 12th সেঞ্চুরিতে তৈরি। এখানে আছে আরো কয়েকশো মূর্তি, সব ভালো করে দেখতে হলে হাতে নিয়ে আসতে হবে অনেকটা সময়। এই আর্কিওলজি গ্যালারির আরেকটা পার্ট হলো এই গান্ধার গ্যালারি। এখানেও আছে একটু অন্য ধরনের বেশ কিছু মূর্তি সহ কিছু বুদ্ধ মূর্তি। এগুলোতে নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকার জন্য গান্ধার আর্টস নামে বিখ্যাত। পাশে আরেকটি গ্যালারি, নাম কয়েন্স অর্থাৎ মুদ্রা। প্রাচীন যুগ থেকে বিভিন্ন রাজা ও রাজবংশ দ্বারা ব্যবহৃত মুদ্রা রাখা আছে এখানে, যেমন মুঘল যুগ, আদি মধ্যযুগ, গুপ্ত যুগ, সুলতানি যুগের কয়েন আছে এখানে। নানান ধরনের কয়েনের উপর খোদাই করা আছে বহু রাজাদের মুখ, বিভিন্ন নকশা, নানান লেখা, আরো কত কিছু। এক ঝলক একটু দেখাই তোমাদের। এর পরের গ্যালারি ভারত, প্রাচীন ভারতীয় শিল্পকলার প্রদর্শনী। পুরাকালে ভারতীয়রা ভাস্কর্য শিল্পে কতটা দক্ষ ও নিপুণ ছিল তারই কিছু নমুনা এটা। লাল বেলে পাথরে তৈরি এই বিশালাকার তোরণগুলিতে খোদিত আছে ভগবান বুদ্ধের জাতক কাহিনী, যক্ষ এবং দেবতার মূর্তি। রয়েছে ফুল, পাতা, পশু পাখিদের নানান রূপায়ণ। আরো অনেক বৈশিষ্ট্য আছে এই ভারতকে ঘিরে, ইচ্ছা হলে স্ক্রিন পজ করে একটু দেখে নিতে পারো। নিচের তলার গ্যালারিগুলো দেখা মোটামুটি শেষ, এবার যাব দোতলায়। গ্যালারির সংখ্যা ওখানে আরো বেশি, কিন্তু এত বড় মিউজিয়াম ঘুরতে ঘুরতে খিদে পেয়ে যাওয়াটাই স্বাভাবিক। তবে চিন্তা নেই, বাইরের খাবার নিয়ে ভেতরে প্রবেশ করা না গেলেও মিউজিয়ামের ভেতরেই আছে একটা বেশ ছিমছাম ক্যাফে। এই রাস্তাটা দিয়ে গেলেই পেয়ে যাবে ওয়াশরুম আর সেই ক্যাফেটেরিয়া। চলো একটু দেখিয়ে দিই তোমাদের। খাবারের দামগুলো তো দেখতেই পাচ্ছ, খুবই আয়ত্তের মধ্যে। ক্যাফের ভেতরটাও এক ঝলক দেখাই তোমাদের। আছে বেশ অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট বসে খাওয়ার জন্য। এছাড়া মিউজিয়ামের গ্রাউন্ড ফ্লোরেই পেয়ে যাবে একটা ছোট্ট শপ, যেখান থেকে তোমরা চাইলে কিনে নিতে পারো এই মিউজিয়াম সংক্রান্ত কিছু মূর্তি, শোপিস, বুকস ইত্যাদি। এছাড়াও পাশেই আছে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা। আর সময় নষ্ট না করে এবার চলো ফার্স্ট ফ্লোরে ওঠা যাক। দেখার বাকি আছে এখনো অনেক কিছু। সিঁড়ি দিয়ে উঠে আবার মন চাইলো এই সুন্দর সাবেককালের বিল্ডিংটা দেখতে। সাদা ধবধবে এই মিউজিয়ামের বয়স যে 200 বছরেরও বেশি, সেটা ভাবলেই অবাক লাগে। সিঁড়ি দিয়ে উঠে প্রথমেই তোমাদের চোখে পড়বে রানী ভিক্টোরিয়ার এই স্ট্যাচু। পাশে দোতলার ফার্স্ট গ্যালারি বেঙ্গল পেন্টিং বা বাংলার চিত্রকলা।
এখানে ওয়াটার কালার, অয়েল পেন্টিং ছাড়াও আছে বিভিন্ন ধরনের বহু প্রাচীন চিত্রকলার সংগ্রহ। যারা পেন্টিং করো বা পেন্টিং দেখতে ভালোবাসো তাদের জন্য একদম পারফেক্ট এই গ্যালারি রুমটা। অসাধারণ সব পেন্টিং এর মাঝে আমার নজর কাড়ল বাংলা তথা ভারতবর্ষের গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর এই অয়েল পেন্টিংটা, যা কিনা আঁকা হয়েছিল শিল্পী অতুল বোস দ্বারা 1952 খ্রিস্টাব্দে। এর ঠিক পাশেই আছে পেন্টিং গ্যালারির আরেকটা পার্ট, নাম মধ্যযুগীয় ইন্ডিয়ান পেন্টিং। পেন্টিং গ্যালারি থেকে বেরিয়ে বা দোতলায় সিঁড়ি দিয়ে উঠেই যদি বাঁদিকে যাও তাহলে পাবে এই ইন্ডিয়ান মিউজিয়ামের এক অত্যন্ত আকর্ষণীয় একটি গ্যালারি, নাম মিশরীয় বা ইজিপ্ট গ্যালারি। এই রুমের ঠিক মাঝখানেই রাখা আছে প্রায় 4000 বছর পুরনো একটি মমি, তবে সেটার ফটো বা ভিডিও করা একদমই নিষেধ, তাই দূর থেকেই রুমটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। শুধুমাত্র এই গ্যালারিটা দেখতেই অনেকে দূর দূরান্ত থেকে অনেকেই আসে এই জাদুঘরে। তবে শুধু মমি নয়, আরো অনেক কিছুই দেখার আছে এখানে। এর পরের গ্যালারি ইনভার্টিব্রেট ফসিল বা অমেরুদণ্ডী প্রাণীদের জীবাশ্ম। গেটের মুখেই রাখা আছে একটি বিশাল বড় শামুকের জীবাশ্ম, যা কিনা প্রায় 9 কোটি বছর আগেকার। ভাবা যায় এত বড় যে শামুক হতে পারে আমার ধারণাই ছিল না। এই গ্যালারির ভিতরে ঢুকে আমার তো চক্ষু চড়ক গাছ। এই বিশাল রুমটা নিজেই একটা আলাদা মিউজিয়াম। দেখে যা বুঝলাম ছোট বড় মিলিয়ে হাজার হাজার ধরনের প্রাণীদের কয়েক কোটি ফসিল আছে এখানে, তাই সব দেখা কখনোই সম্ভব নয়। তবে চোখে পড়ল 10 ফুট হাইটের এই বিশালাকার হরিণের কঙ্কাল। পাশে আছে অ্যাটলাস প্রজাতির কচ্ছপের খোলস। এরাই ছিল পৃথিবীর সবচেয়ে বড় কচ্ছপ, যারা বেঁচে ছিল 20 লক্ষ বছর আগে। সাথে আরো নজর কাড়ল প্রায় 7 কোটি বছর আগের এই ডাইনোসরের ডিমের জীবাশ্ম। এত কিছু আছে এখানে যে দেখতে দেখতে চোখ ধাঁধিয়ে যাবে হয়তো। পরের গ্যালারি জুলজিক্যাল ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। জলচর ও স্থলচর প্রাণীদের নিয়ে মরুভূমি থেকে সমুদ্র বা জঙ্গল থেকে পাহাড়, বিভিন্ন জায়গায় কিরকম বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম গড়ে উঠেছে সেগুলোই দেখানো হয়েছে এখানে। পরের গ্যালারি ম্যামেল মানে স্তন্যপায়ী প্রাণীদের গ্যালারি। ছোট থেকে বড় সবার পছন্দের এই গ্যালারিটাতে সবসময় একটু ভিড় থাকে। আছে বিশাল বড় একটা হাতি বা ম্যামথের স্কেলিটন। এছাড়াও আছে জলচর ও স্থলচর প্রচুর প্রাণীদের রেপ্লিকা। আছে বিশাল বড় তিমি মাছের কঙ্কাল। কাঁচের রিফ্লেকশনের জন্য ভালো করে ক্যামেরা বন্দি করতে না পারলেও সবকিছুই খালি চোখে দেখলাম মন ভরে। বাচ্চারা যদি সাথে থাকে তাহলে অবশ্যই এই গ্যালারিটাতে ঢুকবেন, কারণ বাচ্চারা এখানে আসলে জানতে পারবে অনেক কিছু, দেখে ভীষণ মজাও পাবে। পরের গ্যালারিটা ওয়ার্ল্ড অফ ইনভার্টিব্রেটস মানে অমেরুদণ্ডী প্রাণীদের গ্যালারি। এখানে আছে মেরুদণ্ড নেই এরকম বহু প্রজাতির কীট পতঙ্গ, পোকা, স্টারফিশ, অক্টোপাস সহ আরো না জানি কত কিছুর লাইফ সায়েন্স মডেল।
ডিটেলসে সবকিছু দেখানো মুশকিল, তাই পুরো জায়গাটাই একটু জাস্ট ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের। গ্যালারি ছাড়াও বিশাল বড় বারান্দাগুলোতে রাখা আছে প্রাগৈতিহাসিক বহু জিনিস, তাই এখানে আসলে বোর হওয়ার কোনো চান্সই নেই। আর মাঝে মাঝেই আছে কিছু বসবার জায়গা। এবার পরের গ্যালারি ফিশ। ঢুকে প্রথমেই দেখতে পাবে একরকম কেমিক্যালে বিভিন্ন সামুদ্রিক মাছ প্রিজার্ভ করে রাখা আছে। আগে অনেক মেলার প্রদর্শনীতে এরকম দেখতে পাওয়া যেত, কিন্তু আজকাল আর সেসব তেমন চোখে পড়ে না। আমি এই মাছটা দূর থেকে দেখে ভেবেছিলাম পমফ্রেট মাছ, তবে সামনে গিয়ে দেখি এটা হলো এক ধরনের ব্যাট ফিশ, মানে বাদুড় মাছ। আর তার পাশেই আছে সি হর্স। এছাড়াও মাছ যে কত রকমের কত প্রকারের হতে পারে সেগুলোও নানান রেপ্লিকার সাহায্যে দেখানো আছে এখানে। পাশেই আছে আরেকটা গ্যালারি, নাম টেক্সটাইল বা বয়ন শিল্প। এই গ্যালারিতে ঢুকেই প্রথমেই চোখে পড়বে তাঁত বোনার যন্ত্র। আছে হাতে বোনা বহু ধরনের শাড়ি ও পোশাক, সোনা ও রূপোর জড়ি দেওয়া শাড়ি ও পাঞ্জাবিও আছে এখানে। মেয়েরা খুবই ইন্টারেস্ট পায় এখানে আসলে, তবে আমার যেহেতু শাড়ি বিষয়ে তেমন ইন্টারেস্ট নেই, তাই একটুখানি দেখেই চলে গেলাম পরের গ্যালারিতে, নাম ডেকোরেটিভ আর্ট। রাজা মহারাজাদের প্রাসাদ বা রাজমহলের ভিতরে ও বাইরে এই ধরনের জিনিসগুলো দিয়ে ডেকোরেট করা থাকতো। এছাড়াও আছে ব্রোঞ্জ ও অন্যান্য মেটালের তৈরি তখনকার দিনের ঘর সাজানো বিভিন্ন সরঞ্জাম। পরের গ্যালারি হিউম্যান ইভলিউশন। বিবর্তনের সাথে সাথে মানুষ প্রজাতি আদিম মানুষ থেকে কিভাবে আজকের সভ্য মানুষ হয়ে উঠল তারই কিছু নমুনা দেখানো আছে এখানে। আদিম যুগের মানুষ কিভাবে জীবনযাপন করত, কিভাবে শিকার করত সহ আরো অনেক কিছুই দেখানো আছে এই গ্যালারিতে। যুগের সাথে সাথে তাল মিলিয়ে মানুষের শরীরের ডিএনএ কিভাবে বদলাতে থাকে সেটাও বোঝানো আছে এখানে। এরপর আছে বোটানিক্যাল গ্যালারি বা বনস্পতি প্রদর্শনশালা। নাম শুনে তো বুঝতেই পারছো বিভিন্ন রকমের উদ্ভিদ থেকে পাওয়া বা তৈরি করা জিনিস দিয়েই নির্মিত এই গ্যালারি। ভিতরে ঢুকে যা বুঝলাম এটাও একটা আলাদা করে মিউজিয়াম। এত কিছু যে আছে এখানে সবকিছু ভালো করে দেখতে গেলে ঘন্টাখানেক কিভাবে কেটে যাবে বুঝতেও পারবে না। আয়ুর্বেদিক বা ভেষজ উপাদান দিয়ে কি কি ওষুধ তৈরি করা হয়, কি কি ধরনের তেল উৎপাদন করা হয় এবং সেগুলো কি কি কাজে লাগে, বস্ত্রশিল্পে উদ্ভিদের কি কি পার্টস কাজে লাগে, রেশম চাষ, নীল চাষ, পাট চাষ কিভাবে করা হয়, তার প্রকারভেদ কত রকমের, সবই বিস্তারিত দেখানো আছে এখানে। এছাড়াও আছে বিভিন্ন প্রজাতির ফল, মূল, পাতা ও ফুলের বিবরণ। এই মিউজিয়ামটা এসপ্ল্যানেড ও পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের মাঝামাঝি জায়গায় অবস্থিত। তবে এসপ্ল্যানেড মেট্রোর 6 নম্বর গেট থেকে যদি বেরো তাহলে হাঁটতে হবে মাত্র 3 থেকে 4 মিনিট। এছাড়া ধর্মতলা আসার জন্য শহরের বিভিন্ন প্রান্ত থেকে বাস তো পেয়েই যাবে, তারপর বাস থেকে নেমে ম্যাক্সিমাম 4-5 মিনিট হাঁটা পথ। আমি তো বলবো এই ইন্ডিয়ান মিউজিয়ামে এসে তোমরা যদি সব গ্যালারি ভালো করে দেখতে চাও তাহলে অন্তত পক্ষে 4-5 ঘন্টা হাতে সময় নিয়ে এসো, না হলে মিস করতে হবে অনেক কিছু। তা কোন গ্যালারিটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানিও, এবং বলতে পারবে টোটাল কতগুলো গ্যালারি আজ তোমাদের ঘুরে দেখালাম সেটাও জানিও কমেন্ট করে।
আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের সাথে। আর আজ প্রথমবার যারা আমার ভিডিও দেখছো তারা তো আশা করি এতক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতো তাহলে টাটা।